মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। আপনার মামা কে? আমার মামা সূর্যি মামা। সূর্যি মামা? আবার ভেতরে ঢোকে দে তো ফটিক, লাঠিটা দে। সাহেব, हम बुरा आदमी है, তার উপর কোমরে ব্যথা है, কিন্তু যদি জবরদস্তি করো তাহলে এই লাঠি ঘোড়া দিয়ে মাথায় বসিয়ে দেব। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে মির্চি ফ্রাইডে ক্লাসিক্সের বিশেষ নিবেদন তাঁর লেখা গল্প দৈবাত। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম ৩০শে মার্চ ১৮৯৯, মৃত্যু ১৯৭০ সালের ২২শে সেপ্টেম্বর। একাধারে তিনি যেমন ছিলেন গোয়েন্দা ব্যোমকেশ বক্সীর সৃষ্টিকর্তা, তেমনি লিখেছেন নানা ধরনের গল্প ও উপন্যাস। আজ শুনবেন সেই গল্পের ভাণ্ডার থেকে নেওয়া একটি গল্প, দৈবাত। বিপত্নিক পরিতোষবাবু ভাগ্নি উষাকে নিয়ে হাওয়া বদল করতে সম্প্রতি দেওঘরে এসেছেন। আকাশে খানিক মেঘ থাকলেও প্রতিদিনের মতোই আজও দেঘরিয়া পাহাড়ের দিকে সান্ধ্য ভ্রমণে বেরিয়েছিলেন। কিন্তু আচমকা ঝড় বৃষ্টির প্রকোপে উষা সম্ভবত পথ হারিয়ে ফেলেছে। মামা, মামা! হে ভগবান, মামার আবার কোনো বিপদ আপদ হলো না তো? এই অন্ধকারে পাহাড়ি রাস্তায় উড়ে টুড়ে না যায়। ও মা গো, এই ঝড় বৃষ্টি কখন থামবে তার কি কোনো ঠিক আছে? দেখি একটু এগিয়ে গিয়ে। মামা, ও মামা! পাহাড়ের দিকে একজন মানুষের গলার স্বর শুনলাম মনে হচ্ছে। দেখি তো। বাপরে, আরেকটু হলেই পা হড়কে একেবারে। হ্যাঁ ঠিক, বিদ্যুতের আলোয় স্পষ্ট দেখলাম একজন মানুষ পাহাড়ে পিছল খেতে খেতে সামলে নিলেন। দূর থেকে ঠিক ঠাউর হলো না। আচ্ছা, মামা নয় তো? মামা? মামা নাকি? আমি মামা নই। তাই তো, এ তো স্যুট বুট পরা দেশি সাহেব দেখছি। বার কয়েকবার সামলে নিলেও শেষ অবধি কাদা জলে একেবারে যাকে বলে ছপার ধরনী তল। গদির উপর বিষ ফোড়া মাথার টুপিটাও দেখছি কোথায় উড়ে গেল। আমি ভাগ্নে। ভাগ্নে? হ্যাঁ ভাগ্নে, কিন্তু মামা আমার সঙ্গে মোটেও সদ্ব্যবহার করেননি। আমাকে এই ঝড় বৃষ্টির মধ্যে ফেলে তার অস্ত যাওয়া মোটেই উচিত হয়নি। আপনার মামা কি? আমার মামা সূর্যি মামা। সূর্যি মামা? আপনি হাসছেন? একজন অসহায় মামার তো মানুষ মামার খোঁজে পিছল খেয়ে হাডুডু খেলছে, আর আপনি হাসছেন? আবার পড়ে গেলেন? এবার উঠুন, উঠুন। কভি নেই। এতক্ষণে বেশ ভালোই তো বাংলা বলছিলেন, তা হঠাৎ হিন্দি বলতে শুরু করলেন কেন? শুনুন, মাঝে মাঝে কথার ফাঁকে ফাঁকে একটুখানি হিন্দি গুজে দিতে পারলে না কথার ওজনটা বাড়ে, বুঝলেন? অবশ্য মহিলারা সেসবের ধার ধারে না, তাদের তো সব কথাই একেবারে
10 মণি ওজনের হয়। কেন, মহিলাদের জ্ঞান বুদ্ধির প্রতি বিশেষ সমীহ নেই বুঝি? কি যে বলেন, একে মহিলা, তার উপরে আবার বাঙালি, এই হেন উচ্চতর প্রাণীর সামনে এই আমি আমার টুপি খুলে এই যা চলে আমার টুপিটা? ওটা অনেক আগেই আপনার মায়া ত্যাগ করে উড়ে গেছে, ওটা খুঁজে আর কাজ নেই। যা, তাহলে কি খুঁজে কাজ আছে বলুন তো? কেন, মামা? মামা? হ্যাঁ মামা, তবে আপনার নয়, আমার। আসলে আমি আর মামা পাহাড়ের দিকে হাঁটতে এসেছিলাম, তারপর এই দুর্যোগে মামাকে আর খুঁজে পাচ্ছি না। খুঁজতে চাইলে খুঁজতেই পারেন, কিন্তু আপনার মামাকে কি আর খুঁজে পাওয়া যাবে? সে কি, কেন পাওয়া যাবে না? কেন? দিঘরিয়া পাহাড়ে তো শুধু আপনার মামা নেই, তাকে সঙ্গ দিতে বাঘ মামারাও নিশ্চয়ই দ্বিধা বোধ করবে না। না না মামা, তাহলে মামার কি? আমি কাদায় পড়ে গড়াগড়ি খাচ্ছি, উনি হেসেই চলেছেন। এবার বুঝুন। এ বাবা, ও না না, এভাবে ভয় দেখানোটা উচিত হচ্ছে না। তা এত ভয় পাবেন না। আমার মনে হয় না বাঘ নিজে একজন মামা অন্য মামার কোনো ক্ষতি করবে। নিন, এবার চলুন। কোথায় যাব? আপনার মামাকে খুঁজতে। চলুন। কোন দিকে যাবেন? দিঘরিয়া পাহাড়কে পেছনে রেখে যেদিকে হোক এগোনোই ভালো। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজলে নিউমোনিয়া হতে পারে, হাঁটলে সে ভয় কম। চলুন। চলুন। আচ্ছা, মাফ করবেন, আপনার মানে নামটা কি? আমার নাম উষারানী দত্ত। না না, সে কথা নয়, আপনার পাড়ার নামটা কি? নাকি আপনি জাংশনেই থাকেন? না, দেওঘরে, বম্পাস টাউনে। আর আপনি? আমিও বম্পাস টাউনে। হ্যাঁ। আপনার নাম? আমার নাম শ্রী ভাগ্নে বসু। অদ্ভুত নাম। এই সদ্য পরিচিত দুজন মানুষ টুকটাক কথায় ব্যস্ত, তখন পরিতোষবাবু জলকাদা মাখামাখি অবস্থায় নিজের অজান্তেই ভাগ্নির খোঁজে এগিয়ে চলেছে উষার দিকে। মামা, মামা, মামা! ঘোড়ার ডিম, কে যেন মামা মামা করে ডাকছে না, কিন্তু ও তো উষার গলা নয়। ঘোড়ার ডিম, আরো মামা আছে নাকি এখানে? মামা, মামা! হ্যাঁ, ওই তো উষার গলা। উষা, উষা! কিচ্ছু দেখবার জো নেই। ওই তো উষা। আজ বিকেলের ঝকঝকে আকাশ দেখে বোঝাই যাবে না যে কাল সন্ধেবেলায় এখানে অমন প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। তবে আকাশ পরিষ্কার হলেও এ বাড়ির আজ আর কেউ সান্ধ্য ভ্রমণে বেরোয়নি। সবাই বরং পরিতোষবাবুর আমন্ত্রিত গতকালের সেই শ্রীমান ভাগ্নে বসুর জন্য বাগানে বসে অপেক্ষা করছে। সবাই বাইরে বসে অপেক্ষা করছিল বললে খানিক ত্রুটি থেকে যাবে। উষা এখনো বাড়ির ভেতরে রোজের মতন সঙ্গীত চর্চা করছে, আর ফটিক নামে খুদে বেয়ারাটি পরিতোষবাবুর পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়েই ভাত ঘুম দিচ্ছে। আমার এই পথ যাওয়াতে আনন্দ। আজকের খবর পড়লে? হ্যাঁ। জাপানের ব্যাপারখানা দেখেছো? হ্যাঁ। জানো তো শৈলেন, ইংরেজ দেখেছি
ফরাসি দেখেছি, পর্তুগিজ দেখেছি, কিন্তু ঘোড়া ডিম জাপানিদের মতো এমন ফোন দিবার জাত আমি আর একটাও দেখিনি। জাপানি দেখলেই জানো আমার হাঁপানি উঠে যায়। তা জাপানিদের প্রতি এমন তীব্র বিপরীত অনুরাগের কি বিশেষ কোনো কারণ আছে? আলবাত আছে। ওরা হলো স্পাইয়ের জাত। ওই যে সব জাপানি ফিরিওয়ালারা বস্তা ঘাড়ে করে দেশময় ঘুরে বেড়াচ্ছে, ওরা কি সাধারণ লোক মনে করেছ? ওরা হলো সব ঘোড়ার ডিম, স্পাই স্পাই। সব দেখে শুনে প্ল্যান ট্যান করে সুযোগ পেলেই একেবারে হাড়ে করে ঝাঁপিয়ে পড়বে এই আমাদের দেশে। তা যদি করে আমাদের বেশ সুবিধে আছে, ওদের বস্তাগুলো কেড়ে নিলেই হবে। ঘোড়ার ডিম বস্তা নিয়ে লড়াই করতে আসবে? কামান ডাকতে ডাকতে এসে হাজির হবে। ও, তোমরা আর কতক্ষণ এমন বাগানে বসে কাটাবে? দাদা যে দেখছি চেয়ার টেবিল পেতে বাগানটাকে আপিস বানিয়ে ফেলেছো। হাওয়া বদলে এসে পেট ভর্তি করে হাওয়া না খেলে হয় নাকি? তা ভালো, কিন্তু কই মিস্টার বোস তো এখনো এলেন না। ফটিক, ফটিক, ঘোড়ার ডিম সেই তখন থেকে দেখো ঘোড়ার মতো ঘুমিয়েই চলেছে। এই ফটিক, বলি কাজের নাম নেই, সুযোগ পেলেই দে ঘুম। এই যা, গেটের কাছে গিয়ে ঘুমোগে যা। ঘুমোবে? না মানে ওই গেটের কাছে গিয়ে দাঁড়াবে। এই গেটের কাছে গিয়ে দাঁড়া, একটি বাবু আসবেন, এইখানে নিয়ে আসবে। উষা, আমি তোমায় কাগজ কলম দিচ্ছি, আমার পাশে বসে কিছু একটা লেখো দেখি। লিখবো? লিখবো কেন? কারণ ওইটাই তোমায় চুপ করে বসানোর ভালো উপায়। নইলে তো মিস্টার বোস আসার আগেই পাইচারি করতে করতে পা দুটো ক্ষয়ে যাবে। আর না হলে যেরকম নির্দয় ভাবে এক্ষুনি গোলাপের কুঁড়িটা ছিঁড়ে খোপায় গুজলে, সেভাবেই যদি হাত চলে, তাতে কাল সকালের মধ্যেই পুরো বাগান সাফ হয়ে যাওয়ার কথা। দাদা! আচ্ছা আচ্ছা, বেশ বেশ, রসিকতা বাদ দিলাম, কিন্তু লেখার কথাটা সত্যি ভেবে দেখতে পারো। কি লেখা? কি লেখা? এক কাজ করো, কালকের ঘটনাটা কবিতায় লিখে ফেলো, তারপর সেটা মন্দাকিনীতে পাঠিয়ে দিলেই হবে। একে তোমার লেখা, তার উপর নায়কের নামটি যেরকম চিত্তাকর্ষক। দাদা, এমন রসিকতা করলে কিন্তু। শৈলেন, কেন তুমি ওকে খ্যাপাচ্ছ বলো তো? হ্যাঁ, ওর বাস্তবিক লেখবার ক্ষমতা আছে। তুমি ঘোড়ার ডিম তার বুঝবে কি? তুমি ওর অস্ফুট কবিতাটা পড়ে যতই হাসো না কেন, তার মধ্যে বাস্তবিক ভালো কবিতা আছে। ওইটুকু মেয়ের হাত থেকে অমন লেখা বেরোনো কি যে সে কথা? তুমি হাজার চেষ্টা করলেও অমন একটা পদ্য লিখতে পারবে না। মন্দাকিনীতে তার যেরকম প্রশংসা বেরিয়েছিল, তাতে সেরকম লেখিকার লেখার প্রতি আমার বড় একটা মুখটা ছেড়ে ছেড়ে। বাপরে, ফের যদি ও কথা মুখে এনেছো তবে কিন্তু আমি। তুমি কেন উষা? ঘোড়ার ডিম, এবার আমি ওকে জোর বকুনি দেব। আহা, অত সুন্দর লেখা, উষার প্রথম লেখা, তাও নাকি মাত্র 15 বছর বয়সে। ভাবা যায়? আমিও তো সেই কথাটাই। না না না, ও নিয়ে তুমি কোনো কথাই বলবে না। 19 বছর বয়সে এসে আমি বেশ জানি যে সেসব কবিতায় আমার ছেলে মানুষই আর অক্ষমতা ছাড়া কিছুই ছিল না। তা বলে তুমি আর কতদিন ও নিয়ে ঠাট্টা করবে? তোমার জ্বালায় তো আমার লোক সমাজে মুখ দেখানো ভার। লোক সমাজে কত ছুঁচো ইঁদুর বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, খামোখা আপনার মুখ দেখানো ভার হবে কেন? আরে মানে আপনি? হ্যাঁ, আমি আপনার সমনামী, মানে খানিকটা তো বটেই। আমি নামে ভাগ্নে আর আপনি সম্পর্কে ভাগ্নে। বেশ বেশ বেশ,
তা বসুন না। বলি বাড়ি চিনতে সমস্যা হয়নি তো? না না, সমস্যা আর কি। আপনাদের এই প্রেম কুটির বেশ সুপরিচিত দেখলাম। তার উপর আপনাদের গেটের কাছে একটি বালককে দেখলাম। আমাকে দেখেই সে কেঁদে ফেললে। তা আমি তার পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিতে লাগলাম। ও মা, পরক্ষণেই দেখি সে আবার ঘুমিয়ে পড়েছে। ঘোড়ার ডিম ওটি, আমার বেয়ারা ফটিক। হ্যাঁ, একটু বেশি বেয়ারা আর কি, সবসময়ই ঘুমোচ্ছে। ভারী আশ্চর্য। কাল আপনার সঙ্গে রসিকতার নামে একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি। বিদেশ বিভুঁইয়ে একজন বাঙালি হয়ে আরেক বাঙালিকে ক্ষমা করে দেবেন, সেই আশায় সাহস করে ক্ষমা চাইছি। সাহসের বলে মানুষ অনেক জিনিস লাভ করে, আপনিও না হয় আজ তাই করলেন। তা বলে আমাকে বেশি সাহসী মনে করবেন না যেন। বুলি ফোটার পর থেকেই নিজেকে ওই নামে সবার কাছে পরিচয় দিচ্ছেন, এটাই কি যথেষ্ট সাহসিকতার ব্যাপার না? দেখুন, আমার নামটা একটা মহা মুহূর্তের প্রেরণার ফল। আচ্ছা ভাগ্নে বাবু, এই নামটি আপনার কে রেখেছিল? স্বয়ং আমি রেখেছিলাম। আসলে ছেলেবেলা থেকেই মামাদের প্রতি আমার একটু পক্ষপাত আছে কিনা। তা আপনার দেখছি গোটা পৃথিবীটাই মামা বাড়ি, তা ভালো। কিন্তু মহিলা বন্ধুরা আপনাকে এ নামে ডাকতে অস্বস্তি বোধ করেন না? আমার এক বন্ধু আছেন, তার নাম হলো প্রাণেশ্বর। তার বান্ধবীরা কিন্তু সবার সামনে তাকে প্রাণেশ্বর বলে ডাকতে দ্বিধা করেন না। যা, যত সব বাজে কথা। তাহলে তো নাম নিয়ে আর বদনাম করা যাবে না দেখছি। ঘোড়ার ডিম, কাল জলে ভিজে ঠান্ডা লেগে গেছে, আর বাইরে থাকা ঠিক নয়। তোমরা বসো, আমি উঠি। আমি বরং ড্রয়িং রুমে তোমাদের জন্য অপেক্ষা করি। উষা, একবার শুনে যাও তো। হ্যাঁ, চলো। বিজন, তুমি আস্তে আস্তে, আমি ভাগ্নে, সব মাটি করে দিও না। বেশ বেশ বেশ। তা পরিতোষবাবু তোমার মামা, আর মেয়েটি বোন, অস্ফুটের লেখিকা। এই এই আসছে। মামা বললেন আজ আমাদের সঙ্গে ডিনার খেয়ে তবে বাড়ি যেতে পাবেন, কিন্তু ডিনারের এখনো ঢের দেরি আছে। ততক্ষণ না হয় এখানে বসে কাব্য আলোচনা করা যাক, কি বলেন ভাগ্নে বাবু? আপনি বোধহয় জানেন না, আমার বোন কিন্তু খুব একজন উঁচু দরের দাদা চুপ করো। কবি। বাংলা ভাষার সঙ্গে যদি আপনার পরিচয় থাকে, এমনকি মুখ দেখা দেখিও থাকে, তাহলে আপনি নিশ্চয়ই অস্ফুট নামক অপূর্ব কাব্যগ্রন্থের নাম শুনেছেন। তার মধ্যে প্রার্থনা প্রভৃতি কবিতা শুনে তো ফটিকের মতো মূর্খ কেঁদে ফেলেছিল। সেখানে আপনি তো জ্ঞানী মানুষ। দাদা তুমি। আমি একটুও বাড়িয়ে বলছি না, প্রমাণ চাইলে এক্ষুনি ফটিককে কাঁদিয়ে ছাড়তে পারি। তাছাড়া মন্দাকিনী পত্রিকার সম্পাদক বিজন বোস এই কাব্যগ্রন্থের যে মর্মস্পর্শী সমালোচনা করেছিলেন। ঠিক আছে, তাহলে তুমিই বলে যাও, আমি ভেতরে যাচ্ছি। ওকে ওকে, যাবেন না। আপনার দাদার দৃষ্টতার জন্য আপনি আমাকে শাস্তি দিয়ে চলে যাচ্ছেন কেন? আচ্ছা বেশ, তাহলে এই আমি বসলাম। এবার তোমার যা ইচ্ছে বলে যাও, আমি আর গায়ে মাখবো না। এই তো চাই। সমালোচনা গায়ে মাখতে নেই, সমালোচককে জব্দ করবার ওটাই একমাত্র উপায়। যত কম গায়ে মাখবেন, তত তাদের কলমের মুখ ভোতা হতে থাকবে। এই যে দেখুন না, আমরা কথায় কথায় বলি পেঁচার মতো মুখ। তা বলে কি পেঁচারা আমাদের দেখে মুখ ফুলিয়ে বসে থাকে? আচ্ছা উষা, বিজন বোসের সঙ্গে যদি তোমার কখনো দেখা হয়, তাহলে তুমি কি করবে? আচ্ছা আচ্ছা, থাক থাক, মুখে আর বলতে হবে না। তোমার ভুরুর জটই আমার প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে উষা। ওর ভুরুর জটের ডিকশনারি আমার কাছে না থাকলেও আমি নিশ্চিত, সাহস করে মন থেকে ক্ষমা চাইলে উনি ঠিক ক্ষমা করে দেবেন। কখনো না, কোনো দিনই না। আমি আপনাকে বলছি ভাগ্নে বাবু,
ওই বিজন বাবুর সমালোচনা পড়ে দাদা আমায় যে পরিমাণ বিরক্ত করেছে, তারপর তো কোনো দিনই আমি ওকে ক্ষমা করতে পারবো না। দেখুন, পুরো ঘটনাটার ফিলোসফিটা বোঝার চেষ্টা করুন। কিরকম? আপনার দাদা আর ওই পাষণ্ড বিজনবাবু আপনার অমন উন্নত মানের লেখার অমন বিশ্রী সমালোচনা করে অত্যন্ত ভুল করেছেন। ভুল কেন বলছি, অত্যন্ত বড় পাপ করেছে। তার মানে তারা দুজনেই পাপী। পাপী? হ্যাঁ, পাপী, মহা পাপী। কিন্তু ঠিক এইখানেই যীশুখ্রিস্ট কি বলে গেছেন, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। তা স্বয়ং যীশুখ্রিস্টের কথা কি ফেলে দিতে পারবেন? খুব পারবো। যীশুখ্রিস্ট তো আমার দাদা আর বিজনবাবুকে দেখেননি, দেখলে উনিও এই বাণী ফিরিয়ে নিতেন। আর আপনার যা ভাবগতিক দেখছি, তাতে আরো একবার এদের হয়ে ওকালতি করতে এলে কিন্তু একটু আগে যে ক্ষমা পেয়েছিলেন সেটাও ফিরিয়ে নেব। না না বাবা, আমি এই হাত তুলে দিচ্ছি। নিঃস্বার্থভাবে পরোপকার করতে গিয়ে নিজের স্বার্থ খর্ব করবার মতন স্বার্থহীন আমি নই। তবু যদি পারেন, আমি অনুরোধ করছি। না, পারবো না, এমন অনুরোধ করবেন না। আচ্ছা, সে ব্যক্তি অর্থাৎ সেই বিজনবাবু যদি নিজে এসে আপনার কাছে ক্ষমা চেয়ে যায়, তাহলে কি? তাহলেও না। বিজনবাবুকে আমি কখনো দেখিনি, আর দেখতেও চাই না। যাই হোক, ফটিক বোধহয় আমাদের ডাকতে আসছিল। আমি ভেতরে যাচ্ছি, আপনারাও চলে আসুন। কি ভাবছো? ভাবছি যিশুর কথা। রিপেন্ট, ফর দ্য কিংডম অফ হেভেন ইজ অ্যাট হ্যান্ড। চলো ভিতরে যাই। অগত্যা। এর মধ্যে বেশ কয়েকটি দিন কেটে গেছে। একদিন বিকেলে ফটিকের প্রিয় ঘুমকে বিরক্ত করে বস্তা কাঁধে একজন চীনে ফেরিওয়ালা হাজির হয় প্রেম কুঠিরের গেটের বাইরে। এর ফলাফল যা হওয়ার ছিল তাই হলো। ফটিকের কান্না থামানোর জন্য চীনে ফেরিওয়ালা চুষিকাঠি দিলেও লাভ কিছুই হলো না। উপরন্তু তার কান্নার আওয়াজ পেয়ে পরিতোষবাবু ছুটে আসায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠল। ফটিক, এই ফটিক, কি तुम कौन है? Good afternoon, Sal. I, Chinny Hawker, Goatman. ঘোড়া ডিম, এ তো সেই বস্তাওয়ালা জাপানি স্পাই। ফটিক, এই ফটিক, শিগগির ভেতর থেকে লাঠি নিয়ে আয়। এই, তুমি ফটিককে মেরেছো নাকি? No, 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 Sal, no, Sal. I know beach little boy. I poor Chinaman, helpless. লেটস ঘোড়া ডিম, তা তোমার মতলব কি আর আমি বুঝিনি? চুষি কাঠি ঘুষ দিয়ে ঘোড়া ডিম বাড়ির মধ্যে ঢোকবার ফিকির করছিলে। No, Sal. ओके ओके, तुम झोला क्यों नामिए रखता है? जापानी साहेब, तुम्हें घोड़ा डिम शॉटन यहाँ से चला जाओ। यहाँ वो सब चालाकी नहीं चलेगा। ओरे फोटिक, ओरे এই ফটিক, শিগগির লাঠি নিয়ে আয়। জাপানিটা ঘরে ঢুকতে চাইছে, এখনই বাড়ির প্ল্যান তৈরি করে ফেলবে ঘোড়ার ডিম। কি হচ্ছে মামা? ঘোড়ার ডিম একটা জাপানি স্পাই জোর করে বাড়ির মধ্যে ঢুকতে চায়। শৈলেনটাও যে ছাই এই সময় বেড়াতে গেল। Good afternoon, madam. Ni hao. I know Jap. I, Chinaman. Very good Chinaman. Hong Kong Chinaman. I know. Dalti Jap. Bandman Jap. মামা, ও জাপানি হতে যাবে কেন? ও তো চীনে ফেরিওয়ালা। না না, তুমি বোঝো না উষা, ঘোড়ার ডিম একেবারে খাঁটি জাপানি গুপ্তচর। গোপ দেখেছো? দেখছো তো? একদম পুরো দস্তুর সমুরাই প্যাটার্নের জেনারেল নগুচির মতো। No, 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 ma'am. I know Japani. I, Chinaman. I sell small thing. Libon, madam. Very good. Libon, lead blue green, silk libon.
তুমি ওর কথায় ভুলো না উষা। ওর ঝোলায় ঘোড়ার ডিম রিবন টেবন কিচ্ছু নেই। ওতে শুধু গোলা বারুদ নিয়ে ঘুরে বেড়ায়, সময় পেলেই হামলা করবে। হামলা করার হলে এতক্ষণে করে দিত। ওরা কি আর পাঁজি দেখে হামলা করবে নাকি? নো ম্যাম, নো ম্যাম, নো পাজি। আই গুড, ইউ সি। এই 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 আবার ভেতরে ঢোকে, দে তো ফটিক লাঠিটা দে। সাহেব, হাম বুড়া আদমি হ্যায়, তার উপর কোমরে ব্যথা হ্যায়, কিন্তু যদি জবরদস্তি করো তাহলে এই লাঠি ঘোড়া ডিম মাথায় বসিয়ে দেব। What? Beat me? Come on, come on. I beat you, I beat you. ঘোড়ার ডিম, ও ফটিক, এই যে ঘুষি পাকাচ্ছে রে। তুমি ঘুষি পাকালে কি আমি ভয় পাবো? দেখো আমি কেমন ঘোড়ার ডিম লাঠি ঘোড়াই। মামা! কি ব্যাপার? কি এটা কি হচ্ছে বলুন তো? মামা চিনাম্যানকে খেপিয়ে দিয়েছেন। আরে তাই তো, এই যে ফিচিং সাহেব দেখছি। ওহে ফিচিং, হাতের মুঠোটা খোলো দেখি। আর পরিতোষ বাবু, আপনিও লাঠি নামান। ঘোড়ার ডিম ভাগ্নে, লোকটা হলো দুর্দান্ত জাপানি গুপ্তচর, জোর করে বাড়ির মধ্যে ঢুকতে চায়। Good afternoon, Pigeon Babu. I linked you, no pitching, no pitching. হ্যাঁ, লিংচু, ওই হলো। তুমি এবার একটু রাগটা কমাও দেখি। এইবার ঘটনাটা বলুন তো, আপনাদের মনোমালিন্য কিসের জন্য? ফিচিং সাহেব কি আরশোলা দাবি করেছে? তা যদি করে থাকে। ঘোড়ার ডিম আরশোলা নয়, ও আমার বাড়ির প্ল্যান তৈরি করতে চায়। প্ল্যান? কেন? ফিচিং, তুমি সিভিল ইঞ্জিনিয়ার হয়েছো নাকি? No, Pigeon Babu. He beat me. Stick. I say, come on. বেশ, বুঝেছি। তুমি বীর পুরুষ। আর ঘুষি পাকিও না, ঠান্ডা হও। ও আপনাকে পিজন বাবু বলে ডাকছে কেন? মানে ফিচিং সাহেব আমাকে বড় ভালোবাসে। একখানা সিগারেট কেস কেনাতে এই প্রণয়ের সূত্রপাত। কিন্তু তাই বলে পিজন বাবু বলবে? ও তাও জানেন না? চীনেরা যাকে ভালোবাসে তাকে পিজন বলে ডাকে, প্রেমের পায়রা আর কি। Yes, Pigeon Babu, very good man. না, তোমাকে বিদায় করতে হচ্ছে, এখনই সব মাটি করবে। চলো ফিচিং, আমার বাড়ি চলো, অনেক জিনিস কেনবার আছে। হ্যাঁ ভাগ্নে, তুমি ওকে তাড়াও, নইলে ব্যাটা ঘোড়ার ডিম ভীষণ গোলমাল বাঁধাবে। কিন্তু আমি যে রিবন কিনবো মামা, আর কিছু সিল্ক। আচ্ছা ঠিক আছে, চলো চিংফু, তুমি আমার বাড়ি চলো। তারপর তোমার ঝোলায় কত রিবন আর সিল্ক আছে দেখা যাবে। কিন্তু আপনি ভাববেন না, চিংফুর ঝোলায় যতক্ষণ এক টুকরো রিবনও আছে ততক্ষণ আমার হাতে ওর নিস্তার নেই। ঝোলা উজাড় করে আপনার কাছে পাঠিয়ে দেব। চিংফু, চলো তো চাঁদু। Pigeon Babu, good man. Buy cigarette case, Pigeon Babu. এর পিজন বাবু বলেছ তো ঘাড় মোটকে দেব। কিন্তু ভাগ্নে, সাবধানে থেকো ঘোড়ার ডিম। আগে আপনি নিশ্চিন্ত থাকুন, গোলা বারুদ আমার কিচ্ছু করতে পারবে না। চিংফুর পায়রা প্রণয়কেই ভয় বেশি। চলো চিংফু, আর নয়। Yes, চলো। আমরা চললাম। না, ঘোড়ার ডিম, ভাগ্নে কিন্তু বেশ কাজের লোক আছে। উষা, তোমাকে ডিম সঙ্গে নিয়ে বেড়াতে যাবার অনুমতি চাইছিল, তাই না? হ্যাঁ মামা। তা তুমি যেতে পারো, ছোকরা তালিবর আছে। ও না এসে পড়লে ঘোড়ার ডিম জাপানিটা এতক্ষণে বোমা ফাটিয়েই ছাড়তো। চলো। হ্যাঁ, চ। পরিতোষবাবু ও শৈলেন ড্রয়িং রুমে বসে আছে, দুজনের হাতে চায়ের কাপ। সকালবেলা। উষা একটু বেলা পর্যন্ত ঘুমায়, তাই এখনো যোগ দিতে পারেননি।
চাটা খুব ভালো হয়েছে। তা উষা চা খেতে এলো না শৈলেন? তুমি তো জানোই মামা, উষার আবার উষাকালে ওঠার অভ্যাস নেই। তা বটে, তা বটে। তা শৈলেন, এ কদিন ঘোড়ার ডিম তোমার ভাব দেখে তো এমন কিছু বোধ হলো না যে তুমি ভাগ্নেকে আগে থাকতেই চেনো। বন্ধু বলে বলছি না, ছেলেটা ভালো। হ্যাঁ, কথাবার্তা যদিও একটু অদ্ভুত রকমের, তবু ছোকরাটি মন্দ বোধ হলো না। বিশেষত জাপানিটাকে সেদিন যেভাবে তাড়ালে। বড় ঘরের ছেলে, পয়সা আছে বলছো, বদ খেয়ালের মধ্যে শুধু এই যে বাংলা কাগজ চালায়। তা সে ঘোড়ার ডিম বড় মানুষের ছেলেদের একটা বাতিক না থাকলে সময় কাটবে কি করে বলো? আমি জাপানি গুপ্তচর বলে যে প্রবন্ধটা লিখছি, সেটা না হয় ওর কাগজেই দেব। কি নাম বললে যেন কাগজখানার? হ্যাঁ, মন্দাকিনী। হ্যাঁ, ওরে বাবা, এটা তো সেই কাগজ না যেখানে উষার লেখা। আরে আস্তে আস্তে, উষার কাছে এখনই ফাঁস করে দিও না। তা দেব না, কিন্তু তোমরা দুই বন্ধুতে মিলে ঘোড়াটি মেয়েটার বিরুদ্ধে কোন রকম ষড়যন্ত্র পাকাচ্ছ না তো? তুমি কি পাগল হয়েছো মামা? বিজন ভয় করছে যে উষা যদি আগে জানতে পারে যে ওই বিজন বোস, তাহলে হয়তো জাগে। তোমার অমত নেই তো? ছোকরা দেখতে শুনতে তো মন্দ নয়। তা উষার যদি ওকে পছন্দ হয় তাহলে। থামো 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 থামো, উষা আসছে। সত্যি খুব ভালো হয়েছে কিন্তু চাটা। ইস, বড্ড দেরি হয়ে গেছে না? কি যে আমার ঘুম, 7টার আগে কিছুতেই ভাঙে না। ফটিক কই? তাকে পাঠিয়েছি ভাগ্নে বাবুকে ডেকে আনতে। ওর পাগলাটে ধরনের কথাবার্তা আমার বেশ ভালো লাগে। পাগলাটে ধরনের? তা নয় তো কি, আমার বোধ হয় লোকটির মাথায় একটু ছিট আছে। মোটেই না, ভারী তো জানো তুমি। তোমার বন্ধু ওই অজিত গুহর চেয়ে ঢের ভালো। হ্যাঁ, অজিতের চেয়ে ভালো? কিসে শুনি? রূপে না গুণে না বিদ্যায়? সব কিছুতেই। তোমার বন্ধুদের মধ্যে এমন একজনও নেই না, মানে উনি খুব একটা খারাপ নন। খারাপ নন মানে কি? বলি খারাপ নন মানে কি? বলো খুবই ভালো। যদি তোমার বন্ধুদের সঙ্গে তুলনায় সমালোচনাই করতে হয় শৈলেন, তাহলে ঘোড়ার ডিম এই কথা না মেনে উপায় নেই যে ওই অজিত গুহটা হলো আস্ত জিরাফ, অশোক স্যান্ডেলটা নিরেট গুন্ডা, অসিত সামন্তটার যেমন ভাল্লুকের মতো চেহারা তেমনি উল্লুকের মতো বুদ্ধি, আর ওই কিংসুক গুপ্তটা, ওটাকে দেখলে তো আমার গা একেবারে জ্বলে যায়। আমারও। আসল কথা, তোমরা আমার বন্ধুদের দেখতে পারো না। আর মামা সেই মিন্ধজ হালদার? সেটা ঘোড়ার ডিম শিম্পাঞ্জি বললেও শিম্পাঞ্জির মানহানি করা হয়। আর জানো মামা, এরা সব কেউ এক বর্ণ বাংলা লিখতে জানেন না। সব ঘোড়ার ডিম, আনকোরা ঘোড়ার পুষ্যি কিনা। সে ওরা সব ইংরেজি শিক্ষা পেয়েছে তাই। আমরাও তো ইংরাজি শিক্ষা ছোঁয়া পেয়েছি রে বাপু। উষাও তো ঘোড়ার ডিম জুতোটা মোজাটা পরে, চা বিস্কুটও খায়, কিন্তু কই অমন ট্যাশ ফিরিঙ্গিত হয়ে যায়নি। বেশ হয়েছে, সব সময় বন্ধুদের সামনে আমায় নিয়ে ঠাট্টা করো। এবার দেখো বন্ধুদের নামে নিন্দে করলে কেমন লাগে। এক কথায় দাদার বন্ধুগুলো সব একদম রদ্দি। সব বন্ধু? একটাও বাদ নয়? একটাও বাদ নয়। আচ্ছা বেশ, কথাটা মনে রেখো কিন্তু। মাফ করবেন, আপনারা বোধহয় আমাকে ডেকে পাঠিয়েছিলেন। বোধ হয় মানে কি? নিশ্চয়ই ডেকে পাঠিয়েছিলুম। ঠিক ধরেছি তাহলে।
বাড়ি থেকে বেরোতে গিয়ে দেখি ফটিক আমার দরজার সামনে দাঁড়িয়ে ঘোড়া ঘুম দিচ্ছে। আমি আর সানাইয়ের রেকর্ড প্লেয়ার বাজানোর ঝুঁকি না নিয়ে শটান চলে এলাম। সে হয়তো এখনো স্লিপিং বিউটি সেজে আমার বাড়ি পাহারা দিচ্ছে। বসো বসো ভাগ্নে। উষা, চা দাও। হ্যাঁ, এই বসি। আচ্ছা, আপনি বাংলা জানেন? না মানে জানেন বলতে কি, জানার মতো করে জানেন? অর্থাৎ আমি জানতে চাইছি আপনি কি কবিতা লেখেন? একবার এক বন্ধুর বিয়েতে লিখেছিলাম, কিন্তু ছাপা হয়নি। কি পদ্য বলুন না। তার প্রথম দুছত্র শুধু মনে আছে। গজুর অদ্য বিবাহ, পদ্মবনে ঢুকিবে একটি বরাহ। এটা কাব্য। খাসা পদ্য তো। আপনিও দেখছি তাহলে একজন কবি। অবশ্য ঠিক উষার মতো অতটা উচ্চমানের নয়। দাদা আবার? না না উষা, সে তুমি যতই বিনয় দেখাও, তোমার সঙ্গে যে ভাগ্নে বাবুর তুলনাই হয় না, সেটা আমি জানি। আমি আর কিচ্ছু বলবো না। কিছু মনে করবেন না, দাদার বন্ধুদের নিয়ে দু চারটে সত্যি কথা বলেছি বলে দাদা এমন ছেলে মানুষই করছে। আপনি বরং আপনার লেখা কটা কবিতা বলুন। দেখুন, আমি যে ভালো কবিতা লিখতে পারি তা আজ অবধি আমার সামনে দাঁড়িয়ে কেউ স্বীকার করেনি। কিন্তু আপনি যখন বলছেন, তখন আপনাকে ঠিক প্রমাণ করার জন্য দরকার হলে আমি চিত্রগুপ্তের খাতাও লিখতে পারি। কবিতা কি আর এমন ব্যাপার? আচ্ছা, বেশ বেশ, তাহলে একটা বেশ ভালো দেখে, এই ধরুন একটা ভালোবাসার কবিতা বলুন। ভাগ্নে বাবু, দেখবেন আবার অন্য কোনো কবির লেখা নিজের বলে চালিয়ে দেবেন না। মনে রাখবেন, আমরা না বুঝতে পারলেও উষা ঠিকই চিনবে। অবশ্য বুঝেও ধরিয়ে দেবে কিনা তা জানা নেই। কি করতে হবে বলুন? সকল রকম পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্যে আমি আজ বদ্ধপরিকর। বেশ বেশ, তাহলে আপনাকে একটি ইংরেজি কবিতার তর্জমা করতে হবে। উষা, বিষয় নির্বাচনের ভার তোমার উপর। তুমি একটি কবিতা বলো। বেশ, কবিতা বলুন। When we two parted in silence and tears, half broken hearted to savor for years. তারপর না, আর মনে পড়ছে না। Pale grew thy cheek and cold, colder thy kiss. Truly that hour foretold sorrow to this. বেশ কঠিন পরীক্ষা। আচ্ছা, কাগজ কলম দিন। এক্ষুনি আনছি। কি ভায়া, তৈরি তো? লেখিকার যা উচ্ছ্বাস দেখছি। অগত্যা। এই যে নিন। দিন। হ্যাঁ, এই যে হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। ঘোড়ার ডিম, এ তো যেন কবিতার মেশিন। পুরোপুরি বায়রনের যোগ্য হয়েছে তা বলতে পারি না, তবু। আচ্ছা শুনুন। যখন মোরা দোহে বিদায় নিয়েছিল নীরব নীর নত চোখে, আধেক ভাঙা বুকে সুখের স্মৃতি লয়ে সাঁঝের দান দিবালোকে। কপল হলো তব পাংশু হিমবৎ, অধর হলো হিমতর। তখনই জানিলাম সুখের বিভাবরী পোহাবে ব্যথা জড়জর। চমৎকার হয়েছে, এমনকি ছন্দটি পর্যন্ত। এ তো কিছুই হলো না। আপনি দাদার কথা একদম শুনবেন না, সত্যি ভারী সুন্দর হয়েছে। আচ্ছা, আপনি কি বলেন পরিতোষ বাবু? হ্যাঁ, ঘোড়ার ডিম সত্যি বলতে গেলে ও ইংরেজি বাংলা কোনোটারই ঘোড়ার ডিম কিছু মানে হয় না। যাক, তাহলে দেখা যাচ্ছে যে সমালোচনা দুই ভাগে বিভক্ত। একজন বলছেন চমৎকার হয়েছে, আরেকজন বলছে কিছুই হয়নি। এক্ষেত্রে যিনি কবি, আমি তার মন্তব্যটি গ্রহণ করলাম, কারণ শাস্ত্রে বলেছে কবিতার সমাধুর্যাং কবি ব্যক্তি।
উষার মন্তব্য কিন্তু অন্যরকম হতো যদি আপনি না লিখে আমার কোনো বন্ধু ওই কবিতাটি লিখতেন। অর্থাৎ এই মন্তব্য পক্ষপাতদুষ্ট। তার মানে? মানে অতি সহজ। কবিকে না জানলে তার কাব্য বোঝবার সুবিধা হয় না। আপনি আমাকে জানেন বলেই এত সহজে আমার কবিতাটি উপভোগ করতে পারলেন। ধরুন, আপনাকে জানবার আগে যদি আমি আপনার অস্ফুট নামক ওই অপূর্ব কাব্যগ্রন্থটি পড়তাম, হয়তো ভালো না বুঝতে পেরে আমি সেটা নিন্দে করতাম। কিন্তু সে সমালোচনা কি যথার্থ হতো? কখনোই না। আপনার যুক্তির মধ্যে একটুখানি গলদ রয়ে গেল। তা থাক, আমাকে এবার একবার উঠতে হবে। গোটা কয়েক চিঠি লেখা দরকার। মামা, তুমিও উঠছো নাকি? আমি কেন? ও ঘোড়া ডিম, আমার কোমরটাতে তো মালিশ করাতে হবে। সেই ব্যথাটা এখনো গেল না। দেখি ফটিক এলো কিনা। চলো চলো শৈলেন, তোমরা দুই কবিতে বসে না হয় কাব্যালাপ করো। হ্যাঁ হ্যাঁ, চলো মামা। উষা, ভাগ্নে বাবু তাহলে তোমার জিম্মায় রইলেন। দুই কবিতে যত ইচ্ছে কাব্য চর্চা হোক, কিন্তু আমার বন্ধু বাংলা লিখতে পারে না এ কথাটা ভবিষ্যতে আর বলো না। মামা, চলো চলো চলো। কাল পরশুর মতো চলুন, আজ বিকেলেও কোনো দিকে বেরিয়ে আসা যাক। আজ কোন দিকে যাবেন? ওই তো দিঘড়িয়া পাহাড়। চলো, আজ সেইখানেই যাওয়া যাক। আচ্ছা, তুমি বললাম বলে রাগ করলে নাকি? আমি তোমার চেয়ে বয়সে অন্তত 7-8 বছরের বড়। তার উপরে তোমার দাদার সমবয়সী। আর আমাদের আলাপও হলো প্রায় কদিন হলো উষা। তাই আমি তোমায় আপনি আজ্ঞে করতে পারবো না। তা কোথায় যাবার কথা হলো যেন? দিঘড়িয়া পাহাড়। হ্যাঁ, দিঘড়িয়া পাহাড়। চলো, আজ সেখানেই যাওয়া যাক। এত জায়গা থাকতে আজ সেখানে কেন? সেখানে আমার টুপি হারিয়ে গেছে, আজ খুঁজে দেখতে হবে। ও টুপি আর আপনি খুঁজে পাবেন না। পাবো না? বেশ, কিন্তু আর কিছু যদি হারিয়ে থাকে সেটা তো খোঁজা দরকার। না, আমি ওখানে যাব না। আমার বড্ড ভয় করবে। কি জানি যদি ফের কোনো দুর্ঘটনা ঘটে। উনি কিছুক্ষণ উষার মুখের দিকে চুপ করে তাকিয়ে থাকেন। একটু বাদে উষা তা খেয়াল করে বলে, ওভাবে আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছেন? তোমার ভবিষ্যৎ দেখছি। তা ভবিষ্যতে কি দেখলেন? সম্প্রতি তোমার ভাগ্যে একটা গুরুতর দুর্ঘটনা ছাড়া আর ভবিষ্যতে কোনো আশু বিপদ তো আমি দেখছি না। আপনি হাত গুনতেও জানেন নাকি? জানি বই কি। এই নিন, গুনুন দেখি আমার হাত। কি দুর্ঘটনা হবে শুনি? শিগগির তোমার বিয়ে হবে। ইস, হাত ছাড়ুন। তাও তোমার দাদার এক বন্ধুর সঙ্গে। যান, আমি আর আপনার সঙ্গে কখনো। ছেলে মানুষই করো না উষা, মন দিয়ে শোনো। এখন একটা ভারী গোপনীয় কথা তোমায় বলবো। আমি শুনতে চাই না। বেশ, তাহলে অন্য কথা বলি। উষা, আমাকে বিয়ে করবে? উষা। যাও। বেশ, বারবার যাও বলছো যখন, এই আমি চললাম। তবে যাওয়ার আগে একটা গুরুতর অপরাধ স্বীকার করবার ছিল, তার হলো না। কি অপরাধ শুনি? আগে বলো, আমায় বিয়ে করবে? উষা, আগে শুনি কি অপরাধ। আগে বলো, রাগ করবে না? না, আগে শুনি। আচ্ছা, বলছি। রাগ করলেও এখন তো আর কথা ফিরিয়ে নিতে পারবে না, বিয়ে করতেই হবে। উষা, আমার নাম ভাগ্নে নয়, আমার নাম বিজন বোস। কি? তুমি
আপনি তুমি না মানে আপনি তুমি আপনি নয়, তুমি দাদার বন্ধু? হ্যাঁ, বলেছিলাম কিনা গণনা করে যে তোমার দাদার বন্ধুর সঙ্গে শিগগির তোমার বিয়ে হবে। তুমি মন্দাকিনীর হতভাগ্য সম্পাদক। যাও, তোমার সঙ্গে আর একটা কথাও বলবো না। কথা বলবে না? তুমি জানো, এই কদিনে আমি অস্ফুট থেকে সমস্ত কবিতা আগাগোড়া মুখস্থ করে ফেলেছি। সত্যি বলছি উষা, তোমাকে চেনার আগে তোমার কবিতার মাধুর্য আমি উপভোগ করতেই পারিনি। এখন বুঝতে পারছি একটা আধফোঁটা কুড়ির সুগন্ধ কেমন মোহময় হতে পারে। আচ্ছা, কবিতাটি আবৃত্তি করছি। না না, তুমি থামো। কিন্তু এ কি, কবি আর সমালোচকে দিব্যি ভাব হয়ে গেছে দেখছি যে। কবি এবং সমালোচকে যেখানে মিলন হয় সেই স্থান মহাপুণ্য তীর্থে পরিণত হয়, মানো কি না? নিশ্চয়ই মানি। ব্যাস, তবে আজ থেকে দেওঘরও এক মহাতীর্থ হলো। দাদা, কি দুষ্টু তুমি! আগে যদি জানতাম তাহলে কিন্তু। আগে জানলে সমস্ত ভেস্তে যেত না। কিন্তু উষা, আমার সব বন্ধুরাই একদম রদ্দি, কি বলিস? একদম রদ্দি। আচ্ছা, আমাকে একবার পোস্ট অফিসে যেতে হবে। বিজন, আসছো নাকি? হ্যাঁ, তুমি এগো, সামান্য একটু কাজ সেরে আমিও এই এলাম বলে। বেশ। সামান্য কাজটুকু সেরে নিতে পারি? না। দেখি, মুখখানা একটু তোলো। পারি? উষা উষা, ঘোড়ার ডিম। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে এতক্ষণ শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প দৈবাত। গল্প পাঠে আর্য জানা। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন রূপন দাশগুপ্ত, শান্তনু দত্ত, দেবশ্রী দাস চৌধুরী, আর্য জানা ও সৌনক সান্যাল। পোস্টার ডিজাইন, শব্দগ্রহণ, ব্যবস্থাপনা ও সাউন্ড ডিজাইন অ্যানিমেট্রিক্স মাল্টিমিডিয়া। পরিচালনা মনীষ ঘোষ। প্রযোজনা ইঙ্কপট ক্রিয়েশনস। সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স।